মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমান ধ্বংস হয়ে যায়। তাদের 3জন সঙ্গী ঘটনাস্থলেই মারা যায়। বাকি সবাই আটকা পড়ে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম মরুভূমিতে। এরপর শুরু হয় এমন এক সার্ভাইভাল মিশন যা আপনাকে শেষ পর্যন্ত স্কিপ করতে দেবে না। তাহলে চলুন শুরু করি আজকের অসাধারণ মুভি ফ্লাইট অফ দ্য ফনিক্স 2004-এর ইউনিক গল্প। এই গল্পের শুরুতে আমরা একটি মরুভূমি দেখতে পাই। এখানে একটি কোম্পানির কিছু লোক এসেছিল। তারা এই জায়গা থেকে তেল বের করতে চেয়েছিল, কিন্তু তাদের এই তথ্য ভুল ছিল, কারণ এখানে কোনো তেলই ছিল না। তাই তারা এখান থেকে ফিরে যেতে চাচ্ছিল। তাদের নিয়ে যাওয়ার জন্য কোম্পানি একটি বিমান পাঠায়। সেই বিমানের পাইলটের নাম ছিল ফ্রেড, আর তার সঙ্গে ছিল দ্বিতীয় পাইলট পিটার। তারা সবাইকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এরপর সবাই বিমানে উঠে সেখান থেকে রওনা দেয়, কিন্তু হঠাৎ পথের মধ্যে একটি ভয়ঙ্কর ঝড় এসে যায়। থ্রেডের সঙ্গে থাকা দ্বিতীয় পাইলট তাকে জিজ্ঞাসা করে, এখন আমাদের কি করা উচিত? থ্রেড বলে, যদি আমরা ফিরে যাই তাহলে আবার সেখানে গিয়ে জ্বালানির জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমাদের কাছে এত জ্বালানি নেই যে আমরা আবার বিমানটিকে উড়াতে পারবো। ফ্রেড বিমানটিকে ঝড়ের উপরে তুলে নেওয়ার চেষ্টা করে এবং উপরের দিকে উঠতে থাকে, কিন্তু বিমানের ওজন অনেক বেশি ছিল, যার কারণে ঝড়ের আঘাতে বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এরপর ফ্রেড সবাইকে বলে, আমাদের জরুরি অবতরণ করতে হবে। কিন্তু বিমান নামানো এত সহজ ছিল না, কারণ ঝড়ের কারণে ফ্রেড কিছুই দেখতে পাচ্ছিল না। যখন সে বিমানটিকে নিচে নামাতে থাকে তখন হঠাৎ বিমানটি একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানের পেছনের অংশটি আলাদা হয়ে যায়, আর একজন যাত্রী বিমান থেকে নিচে পড়ে মারা যায়। এরপর বিমানটি আছড়ে একটি সমতল জায়গায় গিয়ে পড়ে। তখন তারা বুঝতে পারে যে তাদের আরও 2জন যাত্রী মারা গেছে, কিন্তু তারা এখনও বিমান থেকে বাইরে বের হয় না, কারণ তখনও খুব প্রবল ঝড় চলছিল। যখন ঝড় থামে তখন তারা বাহিরে বের হয়। তখন চারিপাশের দৃশ্য পুরোপুরি বদলে গেছিল, তবে তাদের বিমানটি বালুর নিচে চাপা পড়ে গেছিল। কিছুক্ষণ পরে তাদের বিমানের একটি অংশ আবারও দেখা যেতে শুরু করে। এই ঝড়ের কারণে তারা সেই মরুভূমিতেই আটকা পড়েছিল এবং তাদের ফিরে যাওয়ারও কোনো উপায় ছিল না। এরপর তারা নিজেদের খাবারের জিনিসপত্র পরীক্ষা করে। তখন তারা জানতে পারে যে তাদের কাছে 1 মাসের মতো খাবার ও পানির মজুদ আছে। ঠিক তখনই একজন লোক ফ্রেডকে বলে, আমি এখান থেকে হেঁটে চলে যাব। আসলে এই মরুভূমি থেকে বের হতে হলে তাদের অনেক দূর পথ অতিক্রম করতে হবে। যে লোকটা যেতে চেয়েছিল সে বলে, আমি অনেক সময় ধরে এখানে আসি, তাই আমি হেঁটেই যেতে পারবো। এর কারণ ছিল এখানে এখন আর কোনো যোগাযোগ ব্যবস্থা কাজ করছিল না এবং তাদের সাহায্যেরও প্রয়োজন ছিল। তখন আরেকজন লোক তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখন জুলাই মাস, তুমি জানো এই মাসে মরুভূমিতে কত ভয়ঙ্কর গরম পড়ে, তুমি মারা যাবে। কিন্তু সেই লোকটি কারো কথা শুনতে রাজি ছিল না। সে বলে, আমি রাতে ভ্রমণ করব। কিন্তু তখন ফ্রেড তাকে বুঝিয়ে বলে। তখন লোকটি বিষয়টি বুঝতে পারে এবং যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে দেয়। এদিকে রাত হয়ে যায়। রাতেও আবার খুব প্রবল ঝড় শুরু হয়। তখন তাদের একজন লোক প্রয়োজনের জন্য বাহিরে বের হলে ঝড়ের কারণে সে নিচে পড়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ তার কথা শুনতে পায় না। সকালে সবাই উঠে দেখে তাদের একজন সঙ্গী নিখোঁজ। সবাই মিলে তাকে খুঁজতে থাকে, কোথাও পাওয়া যায় না, কারণ সে বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল। ঠিক তখনই তাদের দলের এক মেয়ে থ্রেডের কাছে এসে জিজ্ঞাসা করে, আমাদের কি এখানে কেউ বাঁচাতে আসবে? আমাদের উদ্ধার করতে কি কেউ আসার সম্ভাবনা আছে? থ্রেড বলে, আমরা পাকিস্তানের একেবারে মাঝখানে আছি। আমার মনে হয় না কেউ এখানে আমাদের অবস্থান জানতে পারবে, কারণ রেডিও সিগন্যাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সে আবার বলে, আমাদের কাছে খাবারের সরবরাহ খুবই সীমিত। যদি আমরা নিজেরাই হাঁটতে শুরু করি তাহলে এই খাবার 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তাই আমি এখানে শুধু অপেক্ষাই করতে পারি। এখানে উপস্থিত সবার আশা ভেঙে যেতে শুরু করে। তারা মনে করতে থাকে যে তাদের উদ্ধার করার জন্য কেউই আর আসবে না। ঠিক তখনই তাদের দলের 2জন লোক সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে চলে যাবে। তারা সঙ্গে করে পানি নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তখন থ্রেড বলে, তোমরা এখান থেকে পানি নিয়ে যেতে পারবে না। এরপর পানি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সেই ঝগড়ার সময় অনেক পানি মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। ঠিক তখনই তাদের দলের একজন লোক, যার নাম লিড, তাদের কাছে আসে এবং বলে, আমার কাছে একটা আইডিয়া আছে যার মাধ্যমে আমরা সবাই এখান থেকে জীবন বাঁচাতে পারি। সে বলে, আমরা এই ভাঙা বিমান থেকে একটা নতুন বিমান তৈরি করতে পারি। থ্রেড তাকে জিজ্ঞাসা করে, তুমি বিমান সম্পর্কে কি জানো? সে বলে, আমি বিমান ডিজাইন করতাম। কিন্তু সেখানে উপস্থিত কেউই অ্যাড সম্পর্কে কিছু জানতো না। সে কে, কোথা থেকে এসেছে, এসব কিছু কেউই জানতো না, কারণ সে এই কোম্পানিতে একেবারেই নতুন ছিল এবং তার সঙ্গে কাজ করাও তার খুব অল্প দিনের।
অ্যাডের কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। তারা বলে, ঠিক আছে, আমরা সবাই তোমার সঙ্গে আছি। কিন্তু ফ্রেড এই কথায় রাজি ছিল না, কারণ সে জানতো এমন কিছুই সম্ভব নয়। পরদিন সকালে তাদের দলের আরও একজন লোক নিখোঁজ হয়ে যায়। তাদের দলে যে মেয়েটি ছিল সে বলে, আমি তাকে খুঁজতে যাব। ফ্রেড তাকে থামিয়ে বলে, থামো, আমি নিজেই তাকে খুঁজতে যাচ্ছি। এরপর সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের বিমান পাথরের সঙ্গে ধাক্কা খেয়েছিল। সেখানে তাদের দলের একজন লোকের মৃতদেহ এখনও পড়েছিল, কিন্তু তার শরীরে কোনো কাপড় ছিল না এবং তার শরীরে গুলির চিহ্ন ছিল। ঠিক তখনই আরেকজন লোক সেখানে এসে বলে, আমার মনে হয় এখানে ডাকাতরা এসেছিল, তারাই এর কাপড় চোপড় এবং সব কিছু নিয়ে গেছে। ফ্রেড সেই লোকটিকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর তাদের দলের একজন লোক ফ্রেডকে জিজ্ঞেস করে, তুমি কেন বিমান বানাতে চাইছো না? ফ্রেড বলে, আমি মানুষকে মিথ্যা আশা কেন দেব, কারণ আমি জানি এই বিমান কোনোদিনই তৈরি হতে পারে না। লোকটি বলে, দেখো, অন্তত আমরা মানুষকে আশা তো দিতে পারি, আশা নিয়েই তো পৃথিবী টিকে আছে। লোকটির কথা শোনার পর ফ্রেডও বিমান তৈরি করতে রাজি হয়ে যায়। এরপর সবাই সেই জায়গায় ফিরে আসে যেখানে তাদের ভাঙা বিমানটি পড়েছিল। তারা সবাই মিলে নতুন বিমান তৈরির কাজ শুরু করে। তারা রাত জেগে কাজ করত, কারণ দিনের বেলায় প্রচণ্ড গরম। কিন্তু একদিন কাজ করার সময় কিছু গাড়ি এসে তাদের সেই জ্বালানির উপরে উঠে যায়, যা তারা বিমান চালানোর জন্য জমিয়ে রেখেছিল। এতে প্রায় সব জ্বালানি নষ্ট হয়ে যায়। এখন তাদের কাছে খুব অল্প জ্বালানি বাকি ছিল, তাই তারা রাতে নয় দিনের বেলাতেও কাজ করতে সিদ্ধান্ত নেয়। তারা পুরনো বিমান থেকে নতুন বিমান তৈরির কাজ শুরু করে। এজন্য তাদের বিমানের একটি ডানা জোড়া লাগাতে হবে। তারা সেই ডানাটি কিছু চেইনের সাহায্যে উপরে তুলেছিল, কারণ তাদের কাছে কোনো ক্রেন ছিল না। এরপর অ্যাড সেই ডানাটি জোড়া লাগাতে শুরু করে, কিন্তু হঠাৎ সেই চেইনটি ছিঁড়ে যায়, যার সাহায্যে তারা ডানাটিকে ধরে রেখেছিল। ঠিক তখনই একজন লোক বাইরে এসে সবাইকে জানায় যে বিমানের ডানাটি সফলভাবে জোড়া লাগানো হয়েছে। এখন তাদের বিমান পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল, কারণ তাদের মনে আবারও আশা ফিরে এসেছিল যে এবার তারা এখান থেকে বের হতে পারবে। সবাই আনন্দে নাচতে শুরু করে এবং হাততালি দেয়। পাশাপাশি তারা বালু সরাচ্ছিল যাতে বিমানটি উড্ডয়নের জন্য একটি রানওয়ে তৈরি হয়। কিন্তু সবকিছু এত সহজ ছিল না। একদিন আবার একটি ভয়ঙ্কর ঝড় এসে যায়। সবাই সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, কিন্তু অ্যাড সেখান থেকে যেতে চায় না, কারণ সে কোনোভাবেই তার বিমানটিকে নষ্ট হতে দিতে চায় না। সে এই বিমান তৈরিতে অনেক পরিশ্রম করেছিল। ঠিক তখনই ফ্রেড এসে তাকে জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় যাতে সে বেঁচে যায়, কারণ ফ্রেড কোনোভাবেই অ্যাডের ক্ষতি হতে দিতে চায় না। যদি অ্যাডের কিছু হয়ে যায় তাহলে তাদের বিমানের কি হতো? এরপর আমরা তাদের বিমানের নামও দেখতে পাই, যদিও তখনও বিমানটির উপরে অনেক কাজ বাকি ছিল। এক রাতে তারা দূরবীন দিয়ে কিছু লোককে দেখতে পায় যারা দূরে তাঁবু খাটিয়েছিল। আসলে তারা ছিল মরুভূমির ডাকাত, যারা সেখানে আসা মানুষদের লুট করত। কিন্তু ফ্রেডের সঙ্গীরা তাদের সম্পর্কে কিছুই জানত না। ফ্রেড বলে, আমাদের ওদের কাছ থেকে পানির সাহায্য চাওয়া উচিত। অ্যাড তাকে নিষেধ করে, কিন্তু ফ্রেড তার কথা শোনে না। সে কয়েকজন সঙ্গীকে নিয়ে পানি চাইতে যায়, কিন্তু তারা যখনই সেই লোকদের কাছাকাছি পৌঁছায় তখন সেই চোরা কারবারিরা তাদের উপরে আক্রমণ করে। তারা ফ্রেডের একজন সঙ্গীকে হত্যা করে। এরপর সেখানে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত কয়েকজন ডাকাত মারা যায়। তখন তাদের একজন সঙ্গী সেখান থেকে পালিয়ে যায়। ফ্রেড চাইলে তাকেও মেরে ফেলতে পারত, কিন্তু সে তা করে না। এরপর সেই ডাকাতকে সে নিজের সঙ্গীদের কাছে নিয়ে আসে। সবাই বলে একে মেরে ফেলো, কিন্তু ফ্রেড সবাইকে থামায়। ঠিক তখনই লেট এগিয়ে এসে সেই ডাকাতকে মেরে ফেলে। ফ্রেড এতে খুব রেগে যায় এবং লোকটিকে খুব বকাঝকা করতে থাকে। তখন লেট বলে, এসব তোমার কারণেই হয়েছে, তুমি তো পাইলট ছিলে, তুমি আমাদের বাঁচাতে পারতে, কিন্তু তুমি তা করোনি। এবার ফ্রেডও খুব রেগে যায়। সে লোকটাকে একটি ঘুষি মারে, এতে লেট মাটিতে পড়ে যায়। অ্যাডও এই ঘটনায় খুব রেগে যায়, কারণ ফ্রেড সবার সামনে তাকে অপমান করছিল। অ্যাড রেগে বলে, আমি আর এই বিমান বানাবো না। আমি এত পরিশ্রম করি আর তোমরা কেউ সামান্য কাজও করতে পারো না। তাদের দলের একটি মেয়ে অ্যাডের কাছে এসে অনুরোধ করে, দয়া করে রাজি হয়ে যাও, তোমাকে ছাড়া আমরা কিভাবে কাজ করব? আমরা পারবো না। অ্যাড জেদ ধরে বলে, ফ্রেড যদি আমার কাছে ক্ষমা চাই তাহলে আমি আবার কাজ করব। শেষ পর্যন্ত ফ্রেড তার কাছে ক্ষমা চায়। একদিন তারা দূরবীন দিয়ে দেখে যে ডাকাত দলটি পালিয়ে গিয়েছিল সে তার বাকি সঙ্গীদের নিয়ে আবার ফিরে এসেছে, কিন্তু তারা তখন আক্রমণ করে না, কারণ তাদের কাছে আর বন্দুক ছিল না। ফ্রেড আগের লড়াইয়ে ডাকাতদের সব বন্দুক নিয়েছিল, যা এখন ফ্রেড এবং তার সঙ্গীদের কাছে ছিল। ডাকাতরা জানতো যে তাদের খাবার ও পানির মজুদ খুবই কমে গেছে, তাই তারা অপেক্ষা করছিল কখন তাদের সবকিছু শেষ হয়ে যাবে, তারপর তারা তাদের উপরে আক্রমণ করবে।
এদিকে থ্রেড এবং তার সঙ্গীরা জোরে সোরে তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। একদিন থ্রেড একটি বই খুঁজে পায় যেখানে বিভিন্ন বিমানের মডেল আঁকা ছিল। তখনই তারা জানতে পারে যে অ্যাড আসলে বিমানের মডেল ডিজাইন করত। সেগুলো ছিল ছোট ছোট মডেল। সে বাচ্চাদের খেলনা বিমান বানাতো আর সেগুলো ভারসাম্য রেখে উড়তে পারত। এখন সবাই অ্যাড সম্পর্কে সত্যিটা জেনে যায়। তখন একজন লোক তার উপরে খুব রেগে যায়। সে বলে, তুমি এতদিন ধরে আমাদের বোকা বানিয়ে আসছো। এই বিমান কোনোদিনই উড়বে না। বলো তো, আজ পর্যন্ত তুমি কখনো এত বড় বিমান তৈরি করেছো? সে অ্যাডের মাথায় বন্দুক ঠেকায়। তখন অ্যাড তাকে বলে, আমার এই বিমান অবশ্যই উড়বে। থ্রেড সেই লোকটিকে থামিয়ে দেয় যে অ্যাডের মাথায় বন্দুক ধরেছিল। ঠিক তখনই আবারও হঠাৎ একটি ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায়। তারা যে বিমানটি এত কষ্ট করে তৈরি করেছিল সেটি ধীরে ধীরে বাতাসে ভেসে উঠতে শুরু করে। তখন সবাই বুঝতে পারে যে বিমানটি সত্যি উড়তে পারবে। তাদের মনে যে আশা ছিল তা আবারও ফিরে আসে। কিন্তু ঝড় থেমে যাওয়ার পর তারা আবার কিছুটা হতাশ হয়ে পড়ে। তখন থ্রেড সবাইকে বলে, বিমানটি অবশ্যই উড়বে। এরপর সবাই মিলে বিমানটিকে বালুর নিচে থেকে বের করে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে বালু ছিল না। থ্রেড বিমানটিকে স্টার্ট করে। বিমানটি স্টার্ট হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে আবার বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বিমানটি আবারও স্টার্ট হয়, কিন্তু ঠিক তখনই ইঞ্জিনের শব্দ শুনে সেই ডাকাতের দল সেখানে চলে আসে, যারা এতক্ষণ ধরে লুকিয়েছিল এবং অনেকদিন ধরেই তারা লুট করার অপেক্ষায় ছিল। তারা ঘোড়ায় চড়ে হাতে বন্দুক নিয়ে তাদের মারতে আসে। তখন সবাই বিমানের উপরে উঠে সেটার গায়ে ঝুলে পড়ে। আসলে বিমানটার নকশা এমন ছিল যে এর ভেতরে কারো বসার জায়গা ছিল না, তাই সবাই বাইরে ঝুলেছিল। এরপর বিমানটি ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে, আর পেছন থেকে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। তবে তাদের কারো গায়ে কোনো গুলি লাগে না। ঠিক তখনই বিমানটি একটু গভীর খাদে পড়ে যায়। ডাকাতরা মনে করেছিল যে সবাই মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর তাদের বিমানটি আবার আকাশে উড়তে শুরু করে। এতে সবাই ভীষণ খুশি হয়ে যায়, কারণ এক সপ্তাহ ধরে তারা যে পরিশ্রম করেছিল অবশেষে তারা তাতে সফল হয়েছে। এভাবে তারা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। মরুভূমির শেষ দিকে আমাদের সবাইয়ের ছবি দেখানো হয়। তারা সবাই নিরাপদে নিজেদের পরিবারের কাছে ফিরে গিয়েছিল। থ্রেড সম্পর্কে দেখানো হয় যে সে নিজের একটি এয়ারলাইন কোম্পানি খুলেছিল, যার নাম সে রেখেছিল ফ্যাব্রিক। আর অ্যাডকে আমরা কি ভুলতে পারি? তার কারণেই তো সবার জীবন বেঁচে গিয়েছিল। পরে তার ছবিও একটি সংবাদপত্রে প্রকাশিত হয়, যেখানে লেখা ছিল নাসা, অর্থাৎ সে নাসার কাজ করছিল। এভাবেই সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আর এখানেই এই ইউনিক মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের মুভিটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।